আমাকে অপমান করার অধিকার তো আপনার নেই। আরে সিম, এসব আপনি কি করছেন? একটি সোর্স থেকে আমরা খবর পেয়েছিলাম এই এলাকায় একটি বাচ্চা অপহরণ হয়েছে। অপহরণকারীকে হাতে নাতে গ্রেপ্তার করার জন্য আমরা প্রস্তুত হয়েছিলাম। আপনি ভুল করছেন আঙ্কেল, উনি তো আমাকে চুরি করেননি, উনি আমাকে বাঁচিয়েছেন। সোমা ঠিকই বলেছে অফিসার স্যার, উনি আমার মেয়েকে উদ্ধার করেছেন। এই টাকাগুলো আমি ওনাকে দিতে যাচ্ছিলাম, কিন্তু উনি দিচ্ছে না, অপমান বোধ করছে। উনি না থাকলে আজ আমার মেয়ের যে কি হতো। সরি, আমি খুবই দুঃখিত। আপনি তো ভুল করার পর আমাকে সরি বলছেন, আমি আগেই আপনাকে সরি বলে নিতে চাই। আমার কথা কিছু মনে করবেন না। কি কথা? এ পর্যন্ত আপনারা কয়জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন? কয়টা চাঁদাবাজ, কয়টা খুনি, কয়টা ধর্ষণকারীকে আপনারা লকআপে ঢুকিয়েছেন? রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়েছেন, সিএনজি আর ট্যাক্সি ক্যাব থামিয়ে যাত্রীদেরকে হয়রানি করছেন, অথচ দামি দামি গাড়ি ধরছেন না, ভয় পাচ্ছেন বড় লোকের গাড়ি বলে। সাধারণ মানুষ আপনাদের হাতে হয়রানির শিকার হচ্ছে, আর সন্ত্রাসীরা আরামে ঘুরে বেড়াচ্ছে দামি দামি গাড়িতে। দেখুন মিস্টার, ব্যাস ব্যাস, আমি আগে আপনাকে সরি বলে নিয়েছি, প্রয়োজনে আবারও বলছি সরি। শুধু একটা অনুরোধ। অনুরোধ? আপনারাও কিন্তু সাধারণ পরিবার থেকে এসে পুলিশে জয়েন করেছেন, দয়া করে সাধারণ মানুষকে আর হয়রানি করবেন না। পারলে সত্যিকার সন্ত্রাসীদেরকে ধরুন। হারামিরা মজা কইরা টিপ। মায়ের খাওয়ানোর দেখি জ্বালা, ব্যথা। কি হচ্ছে এসব? আরে বোন, যে মাঠটা হালার পথে দিছে একটু টইলা বিষ নামাইতাছি। কিচ্ছু হবে না তোদের দিয়ে। তোরা এতগুলা মানুষ মাত্র একটা লোকের কাছে মার খেয়ে পালিয়ে এলি, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করবন, মনে হয় আসমান থেকে আযাব নামাইলো। শালা এমন কায়দা কানুন জানে, ধারে কাছে ঘিসতে পারলাম না। আরে মার দেব কেমনে? লোকটাকে চিনি না বোন, মনে হয় সাধারণ পাবলিক। একটা সাধারণ ছেলে এমন কাজ করতে পারে না। যেভাবে সে সন্ত্রাসীদের কাছ থেকে বাচ্চাটাকে উদ্ধার করেছে তাও অসাধারণ। আমাদের অনেক পুলিশ অফিসারেরও এমন সাহস নেই। তাছাড়া ওই যুবক তোমার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে সেটাও কোনো সাধারণ মানুষ বলতে পারে না। বাইদি ভাই, আমি ওই ছেলেটির সম্পর্কে ডিটেলস জানতে চাই। আমাকে মারেন না, আমি আর এই এলাকায় হিরোইন বেচুম না। কিন্তু আমি তো তোরে হিরোইন বেচার অর্ডার দেই নাই। হিরোইন বেচবে আমার ভাই। আমার আমি আর বেচুম না। এই লাইনে মাফ করার কোনো নিয়ম নাই।
ইন্সপেক্টর রূপা আমার নাম, গুলি করে মানুষ মারাই আমার কাম। এই ওঠ ওঠ, উঠে লাইন ধরে দাঁড়া, দে করলে গুলি করে দেব। অনেক আসামি আমার নাম শুনে পেশাব করে দেয়। কারণটা কি জানিস? আসামিকে ধরে নিয়ে লকআপে আটকে রেখে চার্জশিট তৈরি করা, আদালতে হাজির করা, সাক্ষী দিতে যাওয়া অনেক ঝামেলা। তাই ধরে নিয়ে যাওয়ার চেয়ে গুলি করাই ভালো। গুলিটা সরকারের, আর মানুষের জানটা আল্লাহর দেয়া, কোনোটাই আমার না। খরচ করতে কোনো অসুবিধা নেই, কৈফিয়ত শুধু একটাই, পালানোর সময় গুলি করেছি, মারা গেছে, ব্যাস। পকেটে কত আছে? জি। জলদি বাইর কর। যার কাছে যত টাকা আছে জলদি বের কর, বের কর, কুইক। দে দে, এই এই সব দে। কথাটা আগে কইলে তো পারতেন, খারাপ আমাকে কষ্ট করলেন। আমি আগে কিছু বলি না, স্পটেই সাইজ করে ফেলি। চলি। শালা বাটপার কোথাকার। 50, 100, 200, 300। স্যার, ইউ আর সাসপেন্ডেড। স্যার, স্যার প্লিজ আমার কথা শুনুন স্যার। শাট আপ! আর একটা কথা বললে আমি তোমাকে সত্যি সত্যি সাসপেন্ড করে দেব, রিমেম্বার ইট। সত্যি সত্যি সাসপেন্ড করে দেব তার মানে এখনো করেনি। চান্স তাহলে এখন আছে, যাই ম্যানেজ করি গিয়ে। আরে এই দরজা বন্ধ করছে কেন? আমি জানি স্যার আপনি আমাকে ধমক দেবেন, বাইরে অনেক জুনিয়ররা ঘোরাঘুরি করছে, ওরা যদি শোনে আপনি আমাকে ধমক দিচ্ছেন মান সম্মান থাকবে না স্যার, তাই দরজাটা লাগিয়ে দিলাম। কিন্তু কিন্তু তুমি একটা জিনিস বুঝতে পারছো না, ওরা যখন দেখবে তুমি আর আমি দরজা লাগিয়ে একটা করে বন্দি আছি, তখন আমার মান সম্মানটা কোথায় থাকবে? আপনি যে মান সম্মানের কথা বলছেন সে মান সম্মান চলে যাবার ভয় আপনার চেয়ে আমার বেশি স্যার, কারণ আমি নারী। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমাকে ধমক দেবো না। আরে বাবা এখন দরজা খোলো তো। আগে বলুন, আজ যে ঘটনা দেখেছেন সে ব্যাপারে আমার বিরুদ্ধে আপনি কোনো রিপোর্ট দেবেন না? আচ্ছা দেবো না, কিন্তু তার বিনিময়ে একটা বিশেষ কাজ তোমাকে করে দিতে হবে। কি কাজ? টপ সিক্রেট, আমি একান্ত গোপনে তোমাকে কাজটা বুঝিয়ে দিতে চাই। তাহলে কাল আমার বাসায় চা খেতে আসুন। ইয়ে, বাসায়? বাসায় এলে সময় নিয়ে দায়িত্বটা আমাকে বুঝিয়ে দিতে পারবেন স্যার। ওকে যাও। আসি স্যার। হুম। ও মাই গড, কি করছিলে দরজার সামনে? হ্যাঁ কি করছিলে? কিছু না স্যার, শুনছিলাম। শুনছিলে? হ্যাঁ আউট আউট আউট। ও মেয়েটা আমার মান সম্মান সব শেষ করে দিয়ে গেল। হ্যাঁ 15 মিনিট আগে এসে পড়লো। স্যার ভেতরে আসুন স্যার। তুমি তুমি অবস্থা কেন? প্লিজ আসুন আসুন স্যার, 10টা বাজতে এখনো কিছুটা দেরি আছে তো, তাই ভাবলাম গোসলটা সেরে নিই। না মানে ভেবেছিলাম রাস্তায় জ্যাম হবে, তাই একটু আগেই বেরিয়েছিলাম, কিন্তু রাস্তাটা আজ একদম ফাঁকা। আমার বাসায় আসার রাস্তাটা আপনার জন্য সব সময় ফাঁকা থাকবে, কোনো জ্যাম নেই। মানে? স্যার আপনি বসুন, আমি গোসলটা সেরে 10 মিনিটের মধ্যে চলে আসছি, প্লিজ বসুন। ওকে ওকে ঠিক আছে। শুনছেন? আরে এই যে শুনছেন, সাবানটা ভুলে রেখে এসেছি, একটু দিয়ে যান না। হ্যাঁ?
ও মাই গড, এই নাও না বলছি। আরে ধরো বলছি। সামনে আসুন। হ্যাঁ? না না ওদিকে না, এদিকে চাপুন, চেপে একটু সামনে আসুন। হ্যাঁ হ্যাঁ, আর একটু সামনে আরে, আসুন। সাবানটা গেল কোথায়? আরে, আমি দেখতেই পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তুলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ আপনি কি করলেন স্যার? আমি যে বরবাদ হয়ে গেলাম। আমিও বরবাদ হয়ে গেছি রূপা। স্যার ভাই টাকা দিয়ে গেলেন না ভাই? ভাই ভাই টাকাটা দিয়ে দেন। ভাই 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 আমার চাকরি থাকবে না। ভাই টাকাটা দিয়ে দেন। ভাইয়া আমি কিন্তু চিকেন ফ্রাই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা খাবি। ভাই আমি গরিব মানুষ, আমার বাইরে না ভাই। ভাই ভাই টাকাটা দিয়ে দেন। ভাই 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 টাকাটা দিয়ে দেন। এই দাঁড়াও। অন্যের ঝামেলায় ও যাচ্ছে কেন? ভদ্রভাবে ওর টাকাটা দিয়ে দাও। আমরা বিল দিয়ে না দেই তাতে তোর কি? কি মজা কি মজা। কি মজা কি মজা। টাকা বের কর। এই এদিকে আয়। জি বিল কত হয়েছে? 300 টাকা। এখান থেকে নিয়ে নে। জি যা, ফট। চলো বাবা। ভাইয়া আমি কিন্তু তোমার মতো ফাইট শিখবো। এটা মারামারি নয়, প্রতিবাদ করার একটা শিক্ষা। আগে ভালো করে লেখাপড়া শেখ, তারপর। চল চল, না না আমরা চাইনিজ খাবো না, চল বাসায় চল। এসো তোমরা। তুই দুইটা শক্তিশালী ভাই আমার, তোদের শক্তি আর আমার বুদ্ধি দিয়ে একদিন আমি এই শহরে রানী হব। গোটা শহর থাকবে আমার হাতের মুঠোয়। বোন দুঃখ করিস না বোন, বাচ্চা একটু সুস্থ হলো, তারপর দুই ভাই মিল্লাও হেলার পোথালা খুঁজে বের করুন। চুপ কর, আমি যাব তার কাছে
যে এখন ঢাকা শহরের টপ রংবাজ, তার সাথে হাত মিলালে আমি হব এই শহরে অর্ধেক মালিক। হ্যাঁ, তুমি চাইলেই কি সে তার অর্ধেক রাজত্ব দিয়ে দিবে? হ্যাঁ দেবে, কারণ আমি ভালো না বাসলেও সে আমাকে ভালোবাসে। কে সে? একদিন তোমরা যার কাজ করতে, তোমাদের পরামর্শ আমি এই শহরে রানী হবার স্বপ্ন দেখেছি। আমি আছি বলেই সে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেয়নি। তুমি কি গুরুর কথা কইতেছো? হ্যাঁ, গুরু। সে তো আমাদের চাইতে তার ভাইদের কথা বেশি শোনে। সেই আগেই তো তার দল ছেড়ে বেরোলাম। বাচ্চু ঠিকই কইছে। আমি যখন তার সাথে হাত মেলাবো তখন সে তোমাদের কথাও শুনবে। যাবে যাবে আর ছেলে মেয়েদের নিয়ে চাইনিজ খেতে যাবে। এখানে চাইনিজ খেতে যাবার কি দোষ বাবা? চুপ চুপ কর তুই। চাইনিজ খেতে যাবার কোনো দোষ থাক বা না থাক, তোর মতো একটা গোয়ার মানমুখী ছেলের বাবা হয়ে একটা দোষ। আরে কি দোষ করেছি আমি? আবার আবার মুখে মুখে কথা। এক চড় দিয়ে আমি তোর মুখ বন্ধ করে দেবো। কেন তুই ওদের সাথে মারামারি করতে গেলি? তোমার ছেলে তাই বেরোয় মারামারি করার জন্য। আমার সামনে ভাবে একটা লোককে মারবে আর আমি এটা সহ্য করব? হ্যাঁ করবি, করতে হবে তোকে। কিন্তু সংখ্যায় কম আছে, অনেক দূরে দূরে আছে। ওরা আস্তে আস্তে যদি লোকটার ক্ষতি হয়ে যেত, লোকটা যদি অচল হয়ে যেত, তাহলে কি হতো তার পরিবারের? আর ওরা যদি আমাদের উপর আক্রমণ করত? সঙ্গে তোর ছোট্ট একটা ভাই ছিল, একটা জোয়ান বোন ছিল, ওদের যদি কোনো ক্ষতি হতো, কি জবাব দিতে বিবেকের কাছে? আমি বেঁচে থাকতে তোমাদের কোনো ক্ষতি দেব না। দরকার হলে খুন করে ফেলতাম। খুন! চল, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। ওকে ওকে সরতে বলো। ওর জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে। একটা রাতও আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি না। কি করব এই ছেলেকে নিয়ে কি করব? এত কষ্ট করে লেখাপড়া শেখালাম, একটা চাকরিও হচ্ছে না। যেখানে যাচ্ছে একটা না একটা গন্ডগোল করছেই। কোন দিন যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে আল্লাহই জানে। যেতে বলো ওকে, যেতে বলো, যেতে বলো। এই, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এখনো দাঁড়িয়ে আছিস কেন? একটু সরে গিয়ে দাঁড়া না। তোর বাবার মাথাটা একটু ঠান্ডা হতে দে। আর কত জ্বালাবি আমাদের? যা 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 না, যা যা না, যা বলছি। যাচ্ছি। এর বেশি সামনে যাওয়ার অনুমতি তোকে দেওয়া হয় নাই। আমরা গুরুর সাথে কথা বলবো। যা কইবার এখান থেকেই কও। গুরু, গুরু আমাদেরকে মাফ করে দিন গুরু। খবরদার, এক পাও সামনে বাড়াবি না। আস্তে রে, আস্তে আস্তে কথা বল। ঢাকার রানী হতে চেয়েছিল আমার গার্লফ্রেন্ড। আরে ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, তেমনি তোমার দুই বলদ ভাইকে দিয়ে শহরটাকে কন্ট্রোল করা যায় না। আমি জানি ওরা কিছুই করতে পারবে না, তাই আমি থাকবো তোমার সঙ্গে। সত্যি সত্যি বলছো শবনম? তুমি থাকবে আমার সঙ্গে? অবশ্যই থাকবো। মুন্না, রতন, কবির, আরে ডিস্কোতে নাচ গানের ব্যবস্থা কর। মন বড় দুষ্ট, বোঝে না 19-20। তুই নারী কেন রে বাজালি প্রেমের শীষ? মোহাব্বত
বদন তোর কি যে সুন্দর অঙ্গের লীলা একটু চাই বুকে নেবরে গন্ধ তো তুই যে ফোটা ফুল আমি রসিক ভ্রমর তুই নারী কেন রে বাজালি প্রেমের শীষ গাইবরে গান আর করবরে পান প্রেমের সুধা ঝাপসা হব আজ ভুলে গিয়ে লাজ মিটাবো ক্ষুধা মন বড় দুষ্ট বোঝে না 19-20 দুষ্টু এই মনটার তিন বেলা খবর নিস মন বড় দুষ্ট বোঝে না 19-20 এই 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 তোরে না কতবার কইছি হাত ব্রেক করবি না এই শুয়োরের বাচ্চা টেম্পু চালাইতে নাকি আমার গাড়ির যদি কিছু হয় তোরে একেবারে পুটা করিয়া দিমু সালাম আলাইকুম স্যার আসেন স্যার আসেন স্যার আরে থার করে লাগবো না হ্যাঁ যাও কাম করো আসেন স্যার খামা খা এই বেটা ইয়ার কি পাইছো এমন করে মশলা মাখাইলে 2 দিন পর তো সব ঝড় ঝড় করে সইরা পড়বো আমি রাজমিস্ত্রি থেকে এই রাজপ্রাসাদের মালিক হইছি হ্যাঁ এই বেটা দেখ 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 কেমন করে মাল লাগায় দেখ আরে কামের সময় আবার আকাম হ্যাঁ এই ধর হ্যালো কেডা আস্তে রে আস্তে কথা বল এত জোরে কথা বললে পৃথিবী থেকে সমস্ত ভালোবাসা পালিয়ে যাবে ওরে আমার ভালোবাসা রে কামের সময় ডিস্টার্ব এই কেডা তুই আস্তে রে আস্তে আস্তে কথা বল গুরু বলে সবাই ডাকে আমাকে মাত্র 1 কোটি টাকা টাকাটা দিয়ে দিলে আর কোনো ডিস্টার্ব হবে না এই মামুবাড়ির মুয়া পাইছস তুই চাইলে আমি দিয়ে দেবো আমার নাম লাল মোহাম্মদ আমার হাত অনেক লম্বা আস্তে রে আস্তে 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 কথা বল তোর সব খবর আমি জানি সামান্য একটা রাজমিস্ত্রি ছিলি তুই বড় লোকের মেয়েকে পটিয়ে তুই আজ কোটিপতি হয়েছিস এই তুই বললে মানুষ বিশ্বাস করবে না আমার যে পত্রিকা বের হবে দৈনিক লাল
আর সাপ্তাহিক লাইলে লাল, সেই পত্রিকায় তোর ইতিহাস ছাপাবো আমি। পুলিশের শান্তিং খাওয়াবো তোকে। তৈরি থাক, 1 কোটি টাকার মুখ তুই জীবনেও দেখতে পারবি না, হারাম দাদা। আমি জানতাম না মোহাম্মদ তুই এই কাজটাই করবি। তোর শরীরটা যখন লালে লাল হয়ে মাটিতে পড়ে থাকবে, তখন গোটা শহরের সবাই বুঝবে গুরুর কথা না মানার পরিণতি কত ভয়ঙ্কর। কি হচ্ছে সব? কি করছেন আপনারা? জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে সুখে শান্তিতে বসবাস করার জন্য, কিন্তু আজ শহর জুড়ে চলছে চাঁদাবাজি, খুন, রাহাজানি, সন্ত্রাসী কার্যক্রম। আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে, আর আর আপনারা হাত পা গুটিয়ে বসে আছেন। আমি চেষ্টা কোনো ত্রুটি করছি না স্যার, বিষয়টা নিয়ে কয়েকবার কথা বলেছি। বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। স্যার, শহরের কয়েকটা পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে, আমাদের কাজের কোনো গাফিলতি নেই স্যার। শুধু চেকপোস্ট বসালেই চলবে না, আমি রেজাল্ট চাই। কত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন চাই। আপনারা একটা কথা ভুলে যাবেন না, বর্তমান সরকার জবাবদিহিতার সরকার। মহান সংসদে দাঁড়িয়ে জনগণের প্রতিনিধির কাছে আমাকে জবাব দিতে হয়। বুঝবি স্যার, আমি এই দেশেরই এক সন্তান, সাধারণ পরিবারে আমার জন্ম। লেখাপড়া শেষ করে বিসিএস পাশ করে আজ আমি পুলিশের এই পুলিশের পোশাকটা শরীর থেকে খুলে রাখলেই আমি সাধারণ একজন। সেই একজন হিসেবে আমি কি আপনার কাছে আপনার প্রশ্নের উত্তর চাইতে পারি স্যার? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি মানব জবাব চাচ্ছ? ওকে বলতে দিন, বলো কি জবাব চাও তুমি? জনগণ নির্বাচিত করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণের সুখ শান্তির জন্য, তাদের নিরাপত্তার জন্য, পুলিশ বাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন তার জবাব কি আপনি দিতে পারবেন? মানে নির্বাচিত হয়ে ক্ষমতা বসার পর দেশের বিভিন্ন কাজে বিদেশে পাঠানো হচ্ছে, কিংবা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হচ্ছে ফুটবল টিম, ক্রিকেট টিম, হকি টিম, আরো অসংখ্য টিম। আমি জানতে চাই, সন্ত্রাস দমনের ট্রেনিং নেবার জন্য কয়টা পুলিশ টিমকে বিদেশে পাঠানো হয়েছে? আর সন্ত্রাসীরা ব্যবহার করছে AK-47, MM-16, আরো অনেক নাম না জানা আধুনিক অস্ত্র। এইসব অস্ত্র চোখে দেখা তো দূরের কথা, নামও অনেক পুলিশ সদস্য শুনেননি। এইসব অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে মোকাবেলার জন্য পুলিশের হাতে কি তুলে দিয়েছেন আপনারা? লাঠি, শটগান, পুরনো আমলের 303 রাইফেল। আপনারা কি করে ভাবলেন যে এসব জং পড়া, মোর্চে পড়া অস্ত্র দিয়ে পুলিশ আধুনিক অস্ত্রধারীদের সঙ্গে কি করে মোকাবেলা করবে? এরপরও পুলিশ অভিযান চালায়,
2-4 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে জীবনের ঝুঁকি নিয়ে বিনিময়ে কি পায় তারা? সামান্য কিছু বেতন। এরপরে সন্ত্রাসীরা ছাড়া পেয়ে যায় ঊর্ধ্বতন মহলের তদবিরের কারণে। সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ধমক খেতে হয়, সাসপেন্ড হতে হয়, কখনো কখনো জীবন বিপন্ন হয়। স্যার, পুলিশ বাধ্য হয়ে নষ্ট হয়ে গেছে জীবন বাঁচাতে, চাকরি বাঁচাতে, ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকার আশায়। এখন পুলিশ মানে দুর্নীতি, পুলিশ মানে ঝামেলা, পুলিশ মানে হচ্ছে ঘুষের উৎস। আজ এই মিটিং এ যেসব পুলিশ কর্মকর্তা উপস্থিত আছেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা নষ্ট হয়ে যাননি, কখনো ঘুষ খাননি, সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখেননি? পারবেন না। যথেষ্ট হয়েছে, তোমার বেয়াদবির সীমা ছাড়িয়ে গেছে। আর একটি কথা বললে আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হবো। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। ছেলেটি কিন্তু সত্যি কথাই বলে গেছে, আমি মাইন্ড করিনি। বরং ওর ভেতরে যে ছাই চাপা আগুন আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে ওকে দিয়ে পুলিশ বাহিনী অনেক কিছু করতে পারে। কামটা শেষ করণের আগেই বাড়িটা খাইলাম। ফোন ধরা দরকার কি? আমারই ধইরা থাকো। জি ভাইজান। আস্তে রে আস্তে, আস্তে কথা বল, এত উত্তেজিত হবার কি আছে? না ভাইজান, কিচ্ছু না, তুমি কও। আরে আমি জানি তুই কই আসস। শোন মুন্না, পুলিশ অ্যাকশনে যাইতাছে, একটা করা কাম করতে হইব। পাবলিক যেখানে ভিড় করে ওইখানে বেশি কইরা লাশ খালাস করতে হইব। ভাইজান অনুমতি দিছে? ওয়ালাইকুম আসসালাম। এইদিকে। আরে এই, আজ সুন্দর লাগছে তোমাকে। এতদিন কি অসুন্দর ছিলাম? বউ সাজলে তোমাকে খুব সুন্দর লাগবে। এতই যখন শখ, তখন চাচা চাচিকে বলো বিয়ের প্রস্তাব পাঠাতে। বলবো, নাহিদের বিয়ের পরেই বলবো। কি বলবে? আরে আপনি, পৃথিবীটা গোল, তাই ঘুরে ফিরে আবার দেখা হয়ে গেল। চলুন বসি। চলুন। দাঁড়ান, কারা আপনারা? শালা আবার প্রশ্ন করে আমরা কারা? এখানে কোনো বিয়ে টিয়ে হবে না। এক মিনিট ম্যাডাম, এখানে কোনো বিয়ে না হয় হবে না, কিন্তু মুসলমানে দেয়া যাবে তো? কার মুসলমানে দিবি তুই? তোর।
মেয়ে হয়ে এত সুন্দর মারপিট কোথায় শিখলেন? ছোটবেলায় মার্শাল আর্ট শিখেছিলাম। এই শুনেছিস, তোকে কতবার বলেছি মার্শাল আর্টের একটা ট্রেনিং নিয়ে নে। ঠিক আছে বাবা, ঠিক আছে, মার্শাল আর্টের ট্রেনিং নিয়ে নেব। ভাইয়া আমি কিন্তু এখন থেকেই মার্শাল আর্ট হ্যাঁ? এই তো আমার লক্ষ্মী ভাই, ঠিক আমার মতো। তুমি যদি না থাকতে শাবনাম, তাইলে আমার 3 ভাই ঝাঁঝরা কইরা ফালাইতো পুরা কমিউনিটি সেন্টার। যে মেয়েটা তোমার গায়ে হাত তুলেছে তার খোঁজ আমি ঠিকই বের করে ফেলবো। যে লোকটা প্রতিবাদ করেছে ওই লোকটাই শামচুর কিডন্যাপ করা বাচ্চাকে উদ্ধার করেছিল। আস্তে রে, আস্তে কথা বল, আমি সব ব্যবস্থা করছি। ছেলেটির পরিচয় জানতে পেরেছো? জি স্যার, ছেলেটির নাম আগুন। মাস্টার দিকে পাশ করার পর ছেলেটা একটা ভালো চাকরি খুঁজছে। বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা মেলামেশা করে না স্যার। তাই যদি হবে তাহলে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে জেতার শক্তি সে কোথায় পেল? স্যার, ছোটবেলা থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস করে ব্ল্যাক বেল্টও পেয়েছে। এমন একটা ছেলের চাকরি হচ্ছে না কেন? স্যার ও খুব সৎ ছেলে, ভালো চাকরি পেতে হলে আজকাল ঘুষ দিতে হয়, এটা সে করতে রাজি নয়। আই সি। আর কোনো তথ্য পেয়েছো? একটি মেয়ের সাথে আগুনের প্রেম আছে স্যার। ওয়েল, লেখাপড়া জানা একটা ইয়ং ছেলের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকতেই পারে। মেয়েটিকে কি হলো, কথা বলছো না কেন? না মানে স্যার, ওরা একই কলেজে পড়তো। আরে ধ্যাৎ, এটা কোনো পরিচয় হলো? আমি জানতে চাই মেয়েটার নাম কি, তার বাবার নাম কি, কি করে, ভাই বোন কয়টি, সব। স্যার আসলে স্যার মেয়েটা আপনার মেয়ে দিবা। দিবা? বাবা যেন কেমন করে তোমার কথা জেনে গেছে। বলো কি? হ্যাঁ, তোমার নাম, তোমার বাবার নাম, ঠিকানা, তোমার আমার সম্পর্ক সব। তোমাকে বকেছে নাকি? দেখ, বাবা আমাকে কোনোদিন বকেই না, বরং তোমাকে দেখা করতে বলেছে। কেন? সেটা আমি কি করে বলবো, হয়তো কোনো চাকরির প্রস্তাব দেবে। দুঃখিত, এই মুহূর্তে আমি ওনার সঙ্গে দেখা করছি না। কেন? কারণ শ্বশুরে দেওয়া চাকরিটাও একটা যৌতুক, আর যৌতুকে পাওয়া চাকরির টাকায় আমি বাঁচতে চাই না। আচ্ছা ঠিক আছে, যৌতুক না হয় নাই নিলে, দেখা করতে তো দোষ নেই। তা অবশ্য নেই, কিন্তু এই মুহূর্তে তার সামনে আমি দাঁড়াতে চাই না দিবা। কেন দাঁড়াতে চাও না? কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো? একজন বেকার হিসেবে, যার বিয়ে করার যোগ্যতা নেই, শুধু সামনে গিয়ে দাঁড়ানো, ফেল করে তাকিয়ে থাকা কিংবা অপেক্ষার কথা বলা, এতে তোমাকে ছোট করা হবে দিবা। তোমার বাবার কাছে তুমি ছোট হবে, আমি আমার ভালোবাসাকে ছোট করতে চাই না দিবা। আগুন, চন্দ্রিমা এই রাতে থাকবো আজ একসাথে কিছুক্ষণ। এই চোখে চোখ রাখো, এই ছোটে প্রেম আঁকো কিছুক্ষণ। এক ছাদের নিচে হব দুজন সহযাত্রী, হবে তখন সারা রাত্রি, ভালোবেসে মিশে হব
থাকবো আজ একসাথে কিছুক্ষণ। এই চোখে চোখ রাখো, এই ঠোঁটে প্রেম আঁকো কিছুক্ষণ। একটু যত কাছে আসি, একটু যত ভালোবাসি, কত বুকে সর্বনাশী আগুন জ্বলে। একটু কিছু হলে হবে, দেরি কেন বলো তবে, তোমার বুকে মিশে রবে হৃদয় বলে। ফুল তুমি যেন ফুটে আছো নিয়ে গন্ধ, আর সুবাস নেব বুঝি না তো ভালো মন্দ। বলো না গো ডেকে নেবে কখন। চন্দ্রিমা এই রাতে থাকবো আজ একসাথে কিছুক্ষণ। এই চোখে চোখ রাখো, এই ঠোঁটে প্রেম আঁকো কিছুক্ষণ। দৃষ্টি যেন নেশা নেশা, যতই করি মেলামেশা, বুকে ততই পরে তৃষা, কখন পাবো। মিষ্টি লাগে ছোঁয়াগুলো, অঙ্গ যেন নরম তুলো, মনের দুয়ার খোলো খোলো, কাছে যাব। ওই হাতের ছোঁয়া তোলে মনে সুখ ছন্দ, সেই অনুভবে চোখ দুটি হয় বন্ধ। সারা গায়ে আহা লাগে কাপড়। চন্দ্রিমা এই রাতে থাকবো আজ একসাথে কিছুক্ষণ। এই চোখে চোখ রাখো, এই ঠোঁটে প্রেম আঁকো কিছুক্ষণ। এক ছাদের নিচে হব দুজন সহযাত্রী, মন দেয়া নেয়া হবে তখন সারা রাত্রি। ভালোবেসে মিশে হব আপন। কি ব্যাপার, তুমি বাইরে কেন? সোমা এখনো বাসায় ফেরে নেই। বলো কি, বন্ধুদের বাসায় খোঁজ নিয়েছো? হ্যাঁ নিয়েছি, কোথাও নেই। হ্যালো, আস্তে রে আস্তে, আস্তে কথা বল। একবার তো মাস্তান পাঠিয়ে মেয়েকে উদ্ধার করেছিলে, এইবার কি করবে? এইবার কি করবে? কোথায় কোথায় আমার মেয়ে? মাত্র 2 ঘন্টা সময় দিলাম তোকে, 10 লাখ টাকা রেডি কর। 2 ঘন্টা পর তোকে আমি জানিয়ে দেব টাকাটা কোথায় দিতে হবে। যদি পুলিশ কিংবা কোনো মাস্তানের সাথে যোগাযোগ করিস, তাহলে মেয়ের লাশটাও দেখতে পাবি না। তোমার ভাইরে পিটাইছিল ওর মাস্তানরা, প্রতিশোধটা নিয়ে নিলাম। এখন বুঝো তোমারে আমি কত ভালোবাসি। আস্তে রে আস্তে, আস্তে চালা। কোথায়?
আমাদের মেয়ে কোথায় ভাই? টাকা এনেছো? এনেছি ভাই, এনেছি। আমাদের মেয়ে কোথায় ভাই? টাকা কোথায়? এই যে ভাই। আগে ব্রিফকেসটা দে, ওজনটা বুঝা দেখি 10 লাখ ঠিক আছে কিনা। এই নেন। আজ কি হচ্ছে এই শহরে? আমি অস্থির হয়ে গেলাম, কিছু একটা করুন। স্যার, আপনি ঠিকই বলেছেন স্যার। আমি এই পদে যোগ দেওয়ার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে, তাতে আমার নিজেই রেজিগনেশন দিয়ে চলে যাওয়া উচিত। কিন্তু স্যার, রেজিগনেশন দেওয়ার আগে আমি শেষ চেষ্টা করতে চাই। যা করার খুব তাড়াতাড়ি। স্যার, যা করার আমি খুব তাড়াতাড়ি করব। কত শক্তি আছে তোমার! আজ বাঁচাও আমার সন্তানকে! ফিরিয়ে দাও আমার সন্তানকে! ফিরিয়ে দাও আমার কোলে! ফিরিয়ে দাও! ফিরিয়ে দাও! ফিরিয়ে দাও! আগুন! আগুন! এই আগুন! আগুন! এই আগুন! সেই কখন থেকে তোমাকে খুঁজছি। কি হয়েছে তোমার বলো তো? অমন পাগলের মতো হাঁটছিলে কেন? মনটা ভালো নেই দিবা। সোমা নামের মেয়েটি মারা গেছে, বড় অস্থির লাগছে। কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে এই অন্যায়, এই সন্ত্রাস, এই অমানসিকতার বিরুদ্ধে আমাদেরকে কিছুই করার নেই। তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি আগুন। বাসায় চলো। বাসায়? বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। কি নাকি জরুরি কথা আছে। না, আজ নয় দিবা, আরেকদিন যাব। আমি বাবাকে কথা দিয়ে এসেছি, যে করেই হোক তোমাকে আমি নিয়ে যাব। তুমি না গেলে বাবার কাছে আমি ছোট হয়ে যাব। প্লিজ আগুন, চলো প্লিজ, চলো না, চলো। প্রথমবারের মতো তোমার বাড়িতে এসেছে, ওর জন্য কিছু। যাচ্ছি বাবা, তোমরা কথা বলো, আমি সব ব্যবস্থা করে আসছি। দিবাকে তুমি কতটা ভালোবাসো? নিজের জীবনকে যতটা ভালোবাসি ঠিক ততটা। আজ তোমার জীবন, দিবার জীবন আজ বড়ই বিপন্ন। মানে? একথা সত্য যে সন্ত্রাসীদের দমন করতে আমি ব্যর্থ হয়েছি, তবে একথাও ঠিক যে ওদের ধরার জন্য আমি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। কিন্তু পুলিশের ভিতর থেকে কে বা কারা এই সব খবর পৌঁছে দিচ্ছে সন্ত্রাসীদের গডফাদার গুরুর কাছে। তাই ওদের টার্গেটে পরিণত হয়েছে আমি। ওরা আঘাত করতে চাচ্ছে আমার সবচেয়ে দুর্বল জায়গায়, আর সেই দুর্বল জায়গা হচ্ছে আমার একমাত্র মেয়ে দিবা। গুরু ও তার দলের লোকেরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমাকে। আমি যদি আমার পদক্ষেপগুলো বন্ধ না করি, তাহলে সোমার মতো দিবাকে অপহরণ করবে। আমি আমার কর্তব্য থেকে এক বিন্দু সত্য রাজি নয় আগুন। আমি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই, কিন্তু ভয় হয় শুধু দিবাকে নিয়ে। ওর নিরাপত্তার জন্য আমি তোমার সাহায্য চাই আগুন। বাহ, চমৎকার। একজন হয়ে যে নিজের মেয়ে নিরাপত্তা দিতে পারে না, সে এই শহরে কোটি মানুষের নিরাপত্তা দেবে কি করে? ভাবতে অবাক লাগছে, আপনি নিজের মেয়ে নিরাপত্তার জন্য সাহায্য চাইছেন আমার মতো একজন সাধারণ মানুষের কাছে। সন্ত্রাসীরা আজ একের পর এক খুন করছে, চাঁদাবাজি করছে, রাহাজানি করছে, নারী নির্যাতন করছে, এমনকি সোমার মতো নিষ্পাপ শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে। আর আপনার পুলিশ বাহিনী পলাশীর প্রান্তরে মির্জাফরের বাহিনী যেমন পুতুলের মতো দাঁড়িয়েছিল, ঠিক ঠিক তেমনিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গুড, চমৎকার। ঠিক এমনি কথাই তোমার কাছ থেকে আশা করেছিলাম আমি। মনে মনে যে ধরনের যুবক আমি খুঁজছিলাম, তুমি ঠিক তাই। আমি খুশি হয়েছি আমার মেয়ে তোমার মতো মানুষকে ভালোবেসেছে বলে। তুমি কোনো সাধারণ মানুষ নও আগুন, তুমি এক অসাধারণ যুবক। হয়তো আগামী দিনের ভাবতে ভালো লাগছে আমার একমাত্র কন্যার ভবিষ্যতে হবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি আগুন। কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলে, ঠিক তেমনি তোমাকে দিয়ে সন্ত্রাসীদের দমন করব। তুমি হবে এই শহরের একক শীর্ষ সন্ত্রাসী, যার কোনো দল থাকবে না,
যার নাম ঠিকানা কেউ জানবে না, যে যে শুধু হত্যা করবে সন্ত্রাসীদের, এমন এক সন্ত্রাসী হয়ে আসবে তুমি। আপনি আমাকে সন্ত্রাসী বানাতে চাইছেন? হ্যাঁ আগুন, হ্যাঁ, তুমি হবে সেই সন্ত্রাসী যে সমস্ত সন্ত্রাসীদের হত্যা করে একদিন তুমি হয়ে যাবে জনপ্রিয় নেতা। যতদিন আমি থাকবো ততদিন পুলিশ তোমার ধারে কাছেও যাবে না। তুমি বাসায় বলে দেবে চাকরি পেয়ে ট্রেনিং এ যাচ্ছে। না না না, আমি পারবো না। তুমি কি চাও সোমার মতো অসংখ্য শিশু মারা যাক ওদের হাতে? তুমি কি চাও না যারা সোমাকে মেরেছে তাদের শাস্তি দিতে? তুমি কি চাও না যারা দিবাকে অপহরণ করে হত্যা করতে চায় তাদের শাস্তি দিতে? তুমি কি চাও না তোমার বাবা মায়ের মতো অসংখ্য বাবা মায়ের মনে শান্তি ফিরিয়ে আনতে? চাই চাই চাই। তাহলে প্রস্তুত হও। ভেবেছিলাম নাহিদের বিয়ের পর মার কাছে সব বলবো, তোমার আর আমার ব্যাপারটার একটা ব্যবস্থা করতে, কিন্তু হঠাৎ করে কি হতে কি হয়ে গেল। ভাইয়া যেমন হঠাৎ করে বিদেশে চলে যাবে ভাবতেও পারিনি। কোন দেশে গেছে তাও বলেনি। বলে গেছে সে যেখানে যাক ফোন করবে, আর খুবই জরুরি কোনো প্রয়োজন পড়লে দিবা আপা নাম্বারে ফোন করে জানালেই হবে। একেই বলে প্রেম। বাবা জানে না, মা জানে না, বোন জানে না, এমনকি আদরের ছোট ভাইটাও জানে না, অথচ প্রেমিকা জানে। ব্যাপারটা আমার কাছে রহস্যজনক মনে হচ্ছে। এই রহস্যের কারণেই আমাদের বিয়েটা আটকে গেল। তা ঠিক, ভাইয়া ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে। তুমি কিন্তু আমাকে বঞ্চিত করো না। মানে অনুষ্ঠান করে বিয়ে না হোক, মনের বিয়ে তো আমাদের হয়েই গেছে, একটু আদর্শ হক দিও। যাও। মেয়েদের যাও মানে কি জানো? কি? যাও মানে খাও। এই ভালো হবে না কিন্তু। বেরিয়ে আয় শুয়োরের বাচ্চা, বেরিয়ে আয়। তোর যত শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে বেরিয়ে আয়। তোর সমস্ত সন্ত্রাসী ক্যাডার নিয়ে বেরিয়ে আয়। ঠিক এইভাবে জবাই করবো তোদের। আজ থেকে তোর সমস্ত চাঁদাবাজি, সন্ত্রাস, রাহাজানি বন্ধ। সাহস থাকে বেরিয়ে আয় শুয়োরের বাচ্চা। শহরে একজন নতুন সন্ত্রাসীর আগমন ঘটেছে। প্রকাশ্য দিবালকে সে খুন করেছে কুখ্যাত সন্ত্রাসী গুরু গ্রুপের সদস্য কবিরকে। বিষয়টা নিয়ে আমি খুব একটা উদ্বিগ্ন নই স্যার। হোয়াট? প্রকাশ্য দিবালকে একটা হত্যাকাণ্ড ঘটলো আর আপনি উদ্বিগ্ন নন? ইয়েস স্যার, কারণ নতুন যে সন্ত্রাসীর আগমন ঘটেছে সে খুন করেছে একজন সন্ত্রাসীকে, চ্যালেঞ্জ করেছে শীর্ষ সন্ত্রাসী গুরুকে, যাদেরকে পুলিশ খুঁজছে। এই নতুন সন্ত্রাসী যদি সাকসেসফুল হয় তাহলে আমাদেরই সুবিধা স্যার। আমি আপনার কথাটা মানতে পারলাম না। এই নতুন সন্ত্রাসী যে আবার আর একটা গুরু হয়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে? আমি এরই মধ্যে বেশ কিছু সোর্স থেকে কিছু তথ্য পেয়েছি স্যার। ওর কোনো দল নেই, সে একা। সে যদি সাকসেসফুল হয় তারপর তাকে গ্রেফতার করা খুব একটা কঠিন হবে বলে আমি মনে করি না। রানা স্যার, তুমি কি মনে করো? আমার মনে হয় স্যার, এক সন্ত্রাসীকে দমনের জন্য আমরা আরেক সন্ত্রাসীকে সাথ দিতে পারি না। আসলে কে অপরাধী আর কে অপরাধী নয় তার বিচার করবে আদালত। ঠিক বলেছো তুমি। আর এই জন্যই একটা বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই টিম এই নতুন অপরাধী সম্পর্কে ব্যাপক অনুসন্ধান চালাবে। আর এই বিশেষ টিমের নেতৃত্ব দেবে রানা। টিমের অন্যান্য সদস্য বাছাই করে নেবে সে নিজে।
এই টিম শুধুমাত্র আমার কাছেই তাদের কাজের ব্যাপারে কৈফিয়ত দেবে, অন্য কারো কাছে নয়। এ ব্যাপারে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ওকে স্যার। ওকে শুধু আমরাই খুঁজছি না, সন্ত্রাসী গ্রুপটাও খুঁজছে। ওরা বুঝতে পারছে না কে এই নতুন সন্ত্রাসী। মজার ব্যাপার হলো ওদের কাছে আগুনের কোনো ছবি নেই। আমি ঝর্ণার কাছ থেকে ছবিটা সংগ্রহ করেছি। কি অদ্ভুত মিল। চেনার কোনো উপায় নেই, শুধু তুমি আর আমি বুঝতে পেরেছি আগুনই হচ্ছে এই নতুন সন্ত্রাসী। ব্যাপারটা খুব রহস্যজনক। আগুন সম্পর্কে খোঁজ নিতে বলেছিলেন কমিশনার সাহেব। আগুন যেদিন তার সাথে দেখা করতে গেল, তারপর হঠাৎ সে বিদেশ যাবার কথা বলে বাড়ি ছাড়লো। এরপর ময়দানে এলো এই নতুন সন্ত্রাসী। আমার মনে হয় কমিশনার সাহেবের সঙ্গে এর একটা যোগসূত্র আছে। ব্যাপারটা যে আমরা টের পেয়েছি এটা কাউকে বলা যাবে না। কেন? এই সুবিধাটা আমাদের কাজে লাগাতে হবে। নতুন এই সন্ত্রাসীকে খোঁজার নামে আমরা বিশেষ অভিযান চালাবো সন্ত্রাসী গুরু বাহিনীর বিরুদ্ধে। এই সুরের বাপ যদি বাইচা থাকে তাহলে মানুষ আর আমারে ভয় পাইব না। মাস্ট বি কিল। ইয়েস, এই ছবির হাজার হাজার কপি বের করে আমার ক্যাডারদের হাতে পৌঁছায় দাও। খুঁজে বাইর করতে হবে এই সুরের বাচ্চাকে। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। সে করে না আমি করি রসেরই কারবার, আমার ইচ্ছায় হয় না কিছু, ইচ্ছাতে হয় তার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার।
সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার, সব হবে আজ খোলা মেলা মালিকের অর্ডার। ঠিক নাই, ওই শালারে খুঁজছেন না পাওয়া পর্যন্ত কোনো কিছুই ঠিক নাই। হেইয়ার না হইলে মগনান সন্ত্রাসী দিনের বেলা ঘরে বইয়া মদ খায়। মদ খেয়ে শান্তি নাই, কেমন পানসে পানসে লাগে। সুন্দর বয় দেই মাইয়া মানুষ চেয়ার আগিনি কেমন জানি ভেগাইছে ভেগাইছে মনে হয়, কোনো মজা নাই না। বেআই সাবাই টাবাই দেছো নাই? হ্যালো, কেডা? বস, আমি জাহাঙ্গীর। আগুন শালারে পাইছি। কোথায়? হাকিম চত্বরে। পাওয়া গেছে হালারে। তুমি আর আমি দুইজনে মিল্লা হালার কল্লাডারে কাট দেন না, বাইজারের পায়ের সামনে ফালামু। লও চলো।
পুরোথাল রিপোর্ট তৈরি হয়েছে? ইয়েস স্যার। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করো। শনাক্ত করা গেছে? জি স্যার, দুজনই শীর্ষ সন্ত্রাসী, গুরু গ্রুপের সদস্য। ওদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অপরাধের মামলা রয়েছে। ওরা অপরাধ করেছে কি করেনি, ওদের নামে মামলা আছে কি নেই, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের কথা হলো প্রকাশ্য দিবালোকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইয়েস স্যার। আপনি যথাযথ তদন্তের ব্যবস্থা করুন। শিওর স্যার। কেন তদন্ত হবে স্যার? কি বলতে চাও তুমি? বলতে চাই, যথাযথ তদন্তের ব্যবস্থা করা মানেই একটি কমিটি গঠন করা, আর কমিটি তদন্তের পিছনে কিছু অর্থ ব্যয় করা। কি লাভ অযথা জনগণের পয়সা নষ্ট করে? যে দুজনের লাশ এখানে পড়ে আছে তারা চিহ্নিত সন্ত্রাসী। ওদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ ছিল অতিষ্ঠ, অথচ আজ পর্যন্ত ওদের নিয়ে কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি। নির্বাচনের আগে আপনারা কথা দিয়েছিলেন ওদের দমন করার, অথচ আজ পর্যন্ত ওদের দমন করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জনগণের ভেতর থেকে বেরিয়ে আসা এক মানুষ ওদের হত্যা করেছে, জনগণের চোখের সামনে করেছে। জনগণ হাততালি দিয়ে তাকে বাহবা দিয়েছে। ওদের মৃত্যু নিয়ে তদন্ত করে জনগণের অর্থ খরচ করার কোনো দরকার নেই স্যার। জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে যদি আসনে বসি, তখন আমার সামনে থাকে সংবিধান। জনগণের হাততালি পাওয়া আর সংবিধান মোতাবেক দেশ পরিচালনা করা এক কথা নয়। জনগণ যতই হাততালি দিক না কেন, হত্যাকারীকে ধরে শাস্তির ব্যবস্থা করাই আমার দায়িত্ব। দায়িত্বটা মাত্র 5 বছরের জন্য স্যার। মানে খুব সোজা স্যার। আজকের এই ঘটনার পর এই এলাকায় যখন নির্বাচন হোক না কেন, ওই হত্যাকারীর কাছে আপনি হেরে যাবেন। জনগণ ভোট দিবে ওই হত্যাকারীকে, কারণ ওই হত্যাকারী যা করেছে জনগণ আপনার কাছে সেটাই আশা করেছিল। স্যার, আমি কিচ্ছু জানতে চাই না, কোনো কৈফিয়ত শুনতে চাই না। যেভাবে হোক সন্ত্রাসীদের খুঁজে বের করুন। স্যার, তুমি যা করলে সেটা একটা বেয়াদবি। তবে তোমার এই বেয়াদবিতে আমি খুশি হয়েছি। থ্যাংক ইউ স্যার। আমি শহরের সমস্ত থানায় নির্দেশ পাঠিয়ে দিচ্ছি, তুমি তোমার টিম নিয়ে কম্বিং অপারেশন শুরু করো। তোমাকে নিয়ে বড় ভয় হয় আগুন। কিসের ভয়? কখন তোমাকে হারিয়ে ফেলি। কেন? এতদিন তুমি ছিলে আমার জীবনের নায়ক, শুধুই আমার। কিন্তু আজ তুমি জনগণের নায়ক, অসংখ্য মানুষের, যে মানুষগুলো তোমাকে চেনে না, অথচ তোমার কাছে তোমাকেই ভালোবাসে। অথচ আমি আমার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে কত দূরে। কতদিন দেখি না মা, বাবা, ভাই বোনদেরকে। মাঝে মাঝে মনে হয় ছুটে যাই, ছাপিয়ে পড়ি মায়ের বুকে। কিন্তু গুরু দল যদি দেখে ফেলে, যদি আমার বাড়ির সন্ধান পেয়ে যায়, তাহলে আমার অনুপস্থিতিতে আক্রমণ করবে ওদের সবাইকে। তোমার এই মুহূর্তে ওনাদের সাথে দেখা করার কোনো দরকার নেই। তোমার মা, বাবা, ভাই, বোন সবাই ভালো আছে। সবাই জানে তুমি বিদেশে গিয়ে বড় একটা কিছু করছো। আমি ওনাদের খোঁজ নিয়েছি। সত্যি সত্যি বলছো দিবা? তুমি আমার আগুন। তোমার যারা আপনজন তারা তো আমারও আপনজন। ওনাদের খোঁজ খবর রাখা তো আমারও কর্তব্য। দিবা। আগুন।
স্যার কত দূরে এগুলে? অনেকখানি স্যার। যাদের আটক করেছি এরা সবাই শীর্ষ সন্ত্রাসী, গুরু বাহিনীর সাথে কোনো না কোনো ভাবে জড়িত আছে। আমি আশা করছি এদের কাছ থেকে গুরুর আসল ঠিকানা বের করতে পারবো। শুধু গুরু নয়, যে লোকটি গুরু বাহিনীর লোকদের মেরেছে আমি তারও সন্ধান চাই। ওকে স্যার। এই, বল গুরু কোথায়? আমি জানি না। তুই জানিস ঠিকানা, হয় বলবি নয় তোর হাতের আঙ্গুল একটা একটা করে ভেঙে ফেলবো। তারপরে যদি না বলিস তাহলে তোর জবান থাকার কোনো প্রয়োজন নেই, জিভটা কেটে ফেলবো। এই বল, বল। আমি জানি না, আমি জানি না। বল, বল বলছি। বলছি। ছনা কর্তব্যের কথা ভেবে মুড অফ করে বসে থাকলে তো সব মাটি হয়ে যাবে। মাটি হতে বাকি আছে নাকি? মানে ইস, যেন কিছুই বোঝে না। দেখো পেঁচানো কর। গুরু, আমাদের এখানে থাকা ঠিক হবে না। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। চলো। শিট, একটু যেন ফসকে গেল। ওর এই আস্তানা ধ্বংস। এবার যাবে কোথায়? রাইট, মুভ। আস্তে রে আস্তে। নাটক করস আমার লগে না, নাটক। আমার আস্তানে তুই বাহিনী পাঠাস। তোর নাটক আমি বন্ধ করতেছি। কি মনে করস তুই? কি মনে করস? ট্রাক ভৈরা অস্ত্র আইতাছে, আধুনিক সব অস্ত্র। যতই বাহিনী পাঠাস দেখবো না। ওই আধুনিক অস্ত্র দিয়া তোর ওই শহর আমি তামা কইরা ফেলামো। তামা।
আস্তে আস্তে গুরু আমার তিনটা আটকা ভাইরে মাটির নিচে শোয়া দিছে, আমি ওর 14 গোষ্ঠীর মাটির নিচে শোয়া দিব। এই বিষয়টি দেখাশোনা করছেন বলেই আপনাদেরকে এখানে ডেকে আনা হয়েছে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। এখন বলুন, আপনার ছেলে কোথায়? কোথায় তার আস্তানা? বিশ্বাস করুন, আমরা এসবের কিছুই জানি না। ও কোথায় আছে, কেমন আছে তাও জানি না। আপনিও কি একই কথা বলবেন মিসেস হাসান? আগুন বিদেশে যাবার কথা বলে বাড়ি ছাড়ার পর আজই ওকে প্রথম দেখলাম। আগুন দেশে থেকে এসব করছে, তার কিছুই আমরা জানতাম না। মিথ্যে কথা, সম্পর্কে কিছুই জানেন না এমন কথা বলে আমরা বিশ্বাস করব? স্যার, ঠিক মতো জিজ্ঞাসাবাদ করলেই ওনাদের মুখ থেকে সত্য কথা বেরিয়ে আসবে। কি শুরু করেছেন স্যার একজন ভদ্রলোক আর ভদ্র মহিলার সঙ্গে? মা তুমি? হ্যাঁ আন্টি, আমিও পুলিশের লোক। তুমি ওনাদের চেনো? জি স্যার, ভালো করেই চিনি। তদন্তের স্বার্থে দীর্ঘদিন ধরে পরিবারের সাথে আমি সম্পর্ক বজায় রেখেছি। ওনারা জানেন না আমি একজন পুলিশ। তাহলে তুমি নিজেই তো ওনাদের কাছ থেকে জেনে নিতে পারতে আগুনের অবস্থান। ওনারা জানলে তো বলবেন। মানে? আঙ্কেল আর আন্টি যা বলেছেন সব সত্যি কথা বলেছেন। আগুন হঠাৎ একদিন বিদেশে যাচ্ছি বলে বাসা ছেড়ে চলে যায়। আজই ওনারা প্রথম জানলেন তাদের ছেলে দেশেই আছে। আচ্ছা ঠিক আছে রানা স্যার, লেট দেম গো। ওকে স্যার। আর রূপা, তুমি আমার সঙ্গে কথা বলে যাবে। ওকে স্যার। হ্যালো টুটুল। ভাইয়া, তুমি কোথায় ভাইয়া? ভাইয়া কেমন আছো ভাইয়া? বেশি কথা বলার সময় নেই ঝর্ণা। বাবা মা কোথায়? বাবা মা তো বাসায় নেই ভাইয়া। ভাইয়া, বাবা মাকে না পুলিশ ধরে নিয়ে গেছে। হোয়াট? পুলিশ ধরে নিয়ে গেছে বাবা মাকে? আমাকে দে। আমরা বাড়ি থেকে ফিরে আসার পর পুলিশের একটা দল এসে বলল কি নাকি কথা আছে। শোন ঝর্ণা, যত তাড়াতাড়ি সম্ভব তোদেরকে বাসা ছেড়ে চলে যেতে হবে। কেন ভাইয়া? বাসা ছেড়ে চলে যেতে হবে কেন? রাস্তায় আমাকে চিনে ডাক দেওয়াটা তোদের উচিত হয়নি। টাকা আর আরেকটা ব্রিফকেসে ভিডিও ক্যামেরা ফুটা কইরা সেট কইরা রাখতাম। খবরদার আগুন, লড়বে না। তুমি যে কতটা ভয়ঙ্কর হতে পারো তা এর মধ্যেই টের পেয়েছি আমি। সামান্য নড়াচড়ার চেষ্টা করলে গুলি করে দেব। আস্তে রে আস্তে, এই তো খেল দেখাতে শুরু করছে আমার কমিশনার সাহেব। আস্তে গুলি করেন, পরে এত সহজে মারুম না। পরে আমি মারুন তিল তিল কইরা। জিন্দা অবস্থায় গরু ছিলার মতো কইরা প্রথম আর চামড়া ছিল, তারপর মরিচের গুলা চাইলা আস্তে কইরা লবণের বস্তায় ঢুকায় রাখুম আধা ঘন্টা। ওই ওই আমার তিনটা ভাইরাস তাফা কইরা দিছে। ও আমার ভাইও মারছে। ওই তোমরা ওকে নিয়ে যেমন খুশি তেমন করে মারো, শুধু ওই ক্যাসেট আমাকে দিয়ে দাও। খবরদার বাবা, খবরদার। এক চুল নড়াচড়া করলে গুলি করতে আমার হাত একটুও কাঁপবে না। আগুন, নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে এক্ষুনি এই মুহূর্তে ওই ক্যাসেট নিয়ে এডিসি সাহেবের বাসায় যাও। আমি ওদেরকে ঠেকিয়ে রাখবো। দিবা, আমি কথা নয় আগুন, জলদি যাও। আমি পারতাম দিবা, পারতাম এই মুহূর্তে সবাইকে ধ্বংস করে দিতে, কিন্তু আমি চাই না
আমার হাতে তোমার বাবা মারা যাক, তাই তোমার কথায় একদিন এই বাড়িতে এসেছিলাম, আজ এ বাড়ি থেকে চলে যাচ্ছি। প্লিজ আগুন, জলদি যাও প্লিজ। বাচ্চু, ওকে আটকা। আর ওই শুয়োরের বাচ্চাকে ধরতেই হবে। চলো মুভ। ওদিকে যাতে, তুই ওদিকে দেখ। আস্তে গুলি করেন, আস্তে। ও মইরা গেলে ওর চামড়া ছিল কি লাভ? আরে না না, এমন ভয়ঙ্কর লোক যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই বিপদের সম্ভাবনা। আরে কিচ্ছু মানে না, আজকে কাম করতেও জানে না। আরে ও শেষ, বিপদও শেষ। তাই মিয়া, আপনি একা ফুটাইলেন কেন? আমারে ফুটাইতে দেন। ও মাই গড, জলদি হাসপাতাল, কুইক! আরে আপনি তো পারতেন ওকে থামাইতে। আরে থামাতে গেলে ওরা তোমার সঙ্গে আমাকে দেখে ফেলতো, তাছাড়া থামি কি লাভ? ওরা একটা লাশ নিয়ে গেছে, লাশ নিয়ে বড় জোর পোস্টমর্টম করাতে পারবে, আর কিছুই করতে পারবে না। কিন্তু ক্যাসেট এত উপর থেকে পড়ার পর ক্যাসেটটা গুঁড়ো হয়ে যাবার কথা। এর পরও যদি ওটাতে কিছু থাকে তাহলে নিয়ম অনুযায়ী পুলিশ দেখার আগে ওটা আমার কাছে আসবে। চলা। স্যার, কি অবস্থা রানা? কিছু বলা যায় না স্যার। মানে শরীরে বেশ কয়েকটা গুলি লেগেছে, তাছাড়া অনেক উপর থেকে পড়ায় অবস্থা খুবই খারাপ। ওকে বাঁচাতেই হবে রানা। স্যার, আমি ডাক্তারকে বলেছি এই মুহূর্তে ওকে বাঁচানো খুব জরুরি। ডাক্তার এখন আশা ছেড়ে দেয়নি, অপারেশন শুরু হয়েছে, বাকি সবই উপরওয়ালার হাতে। তুমি ফোর্স দিয়ে যেখানে ওকে পাওয়া গেছে সেই স্পটটা চেক করো, কোনো ক্লু বা ডকুমেন্ট পাওয়া যায় কিনা। ওকে স্যার।
রূপা, ইয়েস স্যার। কয়েকজন ফোর্স নিয়ে তুমি এই হাসপাতালে ডিউটি করবে, কারণ যদি ও বেঁচে যায় ওরা জানতে পারলে হয়তোবা আবার আক্রমণ করবে। মুখ খোলার আগেই এই হাসপাতাল ওকে মেরে ফেলার চেষ্টা করবে। এই মুহূর্তে ওর জীবন বাঁচানো অত্যন্ত জরুরি। ও মারা গেলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যাবে। ঢালো, আস্তে রে আস্তে ঢালেন। এত বেশি ঢাললে সব কিছু আওলায় ফেলাইবেন। আমি কেমনে জানুম কেন আপনি আগুন দিয়ে আমার পিছে লাগাইছেন? ওই বেকার ছেলেটা আমার একমাত্র মেয়েকে ভালোবাসার দুঃসাহস দেখিয়েছিল, তাই কায়দা করে সন্ত্রাসী বানিয়েছি। ভেবেছিলাম মহল্লায় মহল্লায় যে সমস্ত ছোটখাটো সন্ত্রাসী আছে ও তাদেরকে মারবে, আমাদের পথ ক্লিয়ার করবে। তুমি হবে এই শহরের রাজা। খুব ভালো পরিকল্পনা করেছিলেন, কিন্তু ছোটখাটো সন্ত্রাসী বাদ দিয়ে ও প্রথমে হত্যা করেছিল আমাদের ভাইকে। আরে কে জানতো সে এতটা ভয়ঙ্কর? আমি তো মনে করেছিলাম ছোটখাটো সন্ত্রাসীদের মেরে ও যখন আমাদের দিকে হাত বাড়াবে স্রেফ মারা পড়বে। মেয়েকে আমি সান্ত্বনা দেব, ও বীরের মতো মরেছে। আরে কিন্তু হয়ে গেছে উল্টা। আরে সেই জন্যই তো মনটা খারাপ লাগে। সব ঠিক হয়ে যাবে। আপনার মন ভালো করার সমস্ত ব্যবস্থা শবনম করে রেখেছে। তাই নাকি? ভেরি গুড। এই মাত্র হাসপাতাল থেকে খবর পাইলাম অপারেশন সাকসেসফুল। আগুনের গায়ে এখন তুই না ফিরলেও যে কোনো সময় ফিরতে পারে। আর জ্ঞান ফিরলেই আমরা সবাই ফাইনাল। তাহলে উপায়? উপায় একটাই, হাসপাতালে রাস্তায় কইরা মাইরা ফেলাইতে হইব। আর এই কাজটা সবচাইতে ভালো করব শবনম। লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। পারবে না বাবা, পারবে না। আমার আগুনকে তোমরা কিছুতেই ধ্বংস করতে পারবে না। পৃথিবীতে কখনো দেখেছো সত্যকে ধ্বংস হতে? না বাবা না। সত্য মার খেতে পারে কিন্তু ধ্বংস হয় না। ধ্বংস হয় মিথ্যে। তোমরা ধ্বংস হয়ে যাবে বাবা, ধ্বংস হয়ে যাবে। তবে বাপের মুখে মুখে কথা বলতে লজ্জা করে না তোর? এ দেশ থেকে তোকে দূরে পাঠিয়ে দেবো আমি। আর যতদিন তোর বিদেশে যাওয়ার ব্যবস্থা না হয় ততদিন তুই এই ঘরে বন্দি থাকবি। বাবা দাঁড়াও, বাবা বাবা দরজা খোলো বাবা।
ইউ আর ওকে? আঘাত পাবার প্রস্তুতি নিয়েই তো সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে হয় স্যার। ওয়েল ডান। আমার মনে হয় আগুনকে হত্যার জন্য ওরা বড় ধরনের কোনো আক্রমণ করতে পারে, তাই এখন থেকে আমাদের স্পেশাল ফোর্স এই হাসপাতালে ডিউটি করবে। রানা? ইয়েস স্যার। স্পেশাল ফোর্সদেরকে 3 ভাগে ভাগ করে প্রত্যেক গ্রুপ 8 ঘন্টা করে 24 ঘন্টা ডিউটি করবে, আর এখন থেকে তুমি ওই হাসপাতালে ডিউটি করবে। ওকে স্যার। বাহিনী আমারও আছে কমিশনার। সরকার মানুষের নিরাপত্তা দিতে নানা রকম বাহিনী তৈরি করছে, তেমনি এই শহরটারে কন্ট্রোল করার লেগা আমিও বাহিনী তৈরি করছি। আহা, কথা না বাড়িয়ে যা করার তাড়াতাড়ি করো। মেয়েকে তো ঘরে আটকে রেখেছি, কিন্তু হাসপাতালে যদি আগুনের জ্ঞান ফিরে আসে আমরা সবাই বিপদে পড়ে যাব। শুধু আগুন না, ওই হাসপাতালে বইরে গেছে আমার ভালোবাসা। ওই হাসপাতালের একটা মানুষ আমি চিন্তা রাখুম না, তামা করে ফালামু তামা। এই বাচ্চু, বাহিনী রেডি কর।
দেবা, আগুন, আমি জানতাম আগুন, আমি জানতাম ওরা তোমাকে ধ্বংস করতে পারবে না। জানো আগুন, জানো কতদিন কতদিন আমাকে বন্দি করে রেখেছে। ভোর হতে আর বেশি দেরি নেই দিবা, তুমি এডিসি সাহেবের বাসায় যাও, তাকে সব কথা খুলে বলো। আমি প্রমাণ নিয়ে আসছি। চলো। এসব তুমি কি বলছো মা? তোমার বাবা মানে কমিশনার সাহেব, আমার বিশ্বাস হচ্ছে না। ও যা বলছে তার প্রমাণ আমার কাছে আছে এডিসি সাহেব। অলরেডি কি প্রমাণ আছে তোমার কাছে? এই ক্যাসেটই বলে দেবে শীর্ষ সন্ত্রাসী গুরুর সঙ্গে কমিশনার সিরাজের কিসের সম্পর্ক। আমি নিজে আগে দেখতে চাই। আস্তে রে, আস্তে 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 যা। কিন্তু দুঃখ একটাই এডিসি সাহেব, বাংলাদেশের কেউ এই প্রমাণের কথা জানবে না। সবাই জানবে সন্ত্রাসী আগুন আপনার বাড়ি আক্রমণ করে কমান্ডার সহ আপনাকে হত্যা করেছে, আর আমার বাহিনী আপনাকে উদ্ধার করতে এসে আগুনকে মেরে ফেলেছে। কমিশনার, কমিশনার, ফলো মি। প্রমাণে সন্দেহাতীত ভাবে প্রতীয়মান হয়েছে যে আসামি আগুন ষড়যন্ত্রের শিকার। একটি সংঘবদ্ধ চক্র আগুনের মনে জাগ্রত দেশপ্রেমকে কাজে লাগিয়ে তাকে ষড়যন্ত্র করে আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এতদ সত্ত্বেও তার সহায়তায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্ররত একটি সংঘবদ্ধ চক্র আইনের হাতে ধরা পড়েছে। তাই এই আদালত বিশেষ বিবেচনায় আসামি আগুনকে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। চন্দ্রিমা এই রাত থাকবো আজ একসাথে কি